স্বাগত জানাই উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের। আজকে তোমাদের কাছে মোস্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় ভূগোলের প্রথম অধ্যায়ের এমসিকিউ এবং এসিকিউ সাজেশন নিয়ে আমি আজকে তোমাদের কাছে চলে এসেছি। ভূগোলের প্রথম অধ্যায় থেকে ইতিপূর্বে বড় প্রশ্ন সাজেশনগুলি পেয়েছো। এখন আসি উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের অবজেক্টিভ সাজেশন 100% গ্যারান্টি সহকারে। 1 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার প্রকৃতি হলো কি? না অন্তত ধীর প্রকৃতি। 2 নম্বর প্রশ্ন, গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন কে? না গিলবার্ট। 3 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো কি? না পর্যায়ন। মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের সুবিধার্থে এই 80টি অবজেক্টিভের মধ্যে যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট তোমরা স্টার চিহ্ন ফলো করবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তাই এখন এই 80টি অবজেক্টিভ খুব দ্রুত সহকারে তোমাদের কাছে উপস্থাপন করছি। আর এই ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। সুন্দরভাবে বিভিন্ন বিষয়ের 100% গ্যারান্টি সহকারে অবজেক্টিভ এবং বড় প্রশ্ন সাজেশনগুলি অবশ্যই পাবে। বিগত বছরগুলি যেভাবে কমন পেয়েছো বিভিন্ন বিষয়ে, স্বাস্থ্য শারীরশিক্ষা, ভূগোল, এডুকেশন, বাংলা প্রভৃতি বিষয়ে যেমন কমন পেয়েছো 100% এবছরও তোমরা কমন পাবেই। দেখো 4 নম্বর প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ হলো কি? না ক্ষয়জাত পর্বত। 5 নম্বর প্রশ্ন, অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয় এমন একটি ভূমিরূপের নাম হলো কি? না সিংহল। এগুলো অপশন ছিল, আমি ডাইরেক্ট উত্তরগুলি তুলে ধরেছি তোমাদের কাছে। দেখো 6 নম্বর প্রশ্ন, আরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝো? বহির্জাত প্রকৃতির শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু বা অবনত স্থানগুলি ভরাট হয়ে পৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে আরোহণ প্রক্রিয়া বলা হয়। 7 নম্বর প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝো? ভূপৃষ্ঠের ক্রিয়াশীল বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি উঁচু ভূভাগকে ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে হ্রাস ঘটিয়ে নিচু সমতল ভূপৃষ্ঠে পরিণত করলে তাকে অবরোহণ বলে। ক্ষয়ের শেষ সীমা সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ কোন ভূমিরূপ প্রক্রিয়ায় ঘটানো হয়? না অবশ্যই পর্যায়ন প্রক্রিয়ায় ঘটানো হয়। এইভাবে ঘুরিয়েও প্রশ্ন হয়। দেখো 9 প্রশ্ন, গ্রেড কথার অর্থ কি? না উত্তর, ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে নদীবক্ষের ঢাল ধীরে ধীরে ভারসাম্য অবস্থায় আসাকে গ্রেড বলা হয়। ঢালের ঢাল। দেখো 10 নম্বর প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা কি? না ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে উঁচু ও নিচু স্থানগুলিকে একই সমতলে আনা অর্থাৎ সমতলীকরণ প্রক্রিয়াকে পর্যায়ন বলে। মহীভাবক আলোড়ন কি? না ভূপৃষ্ঠে লম্বভাবে ক্রিয়াশীল ভূগাঠনিক আলোড়নকে মহীভাবক আলোড়ন বলে। মহীভাবক আলোড়নটি মোস্ট ইম্পর্টেন্ট, 4টে স্টার রয়েছে। গিরিজনী আলোড়ন কাকে বলে? উত্তর, ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ক্রিয়াশীল ভূগাঠনিক আলোড়নকে গিরিজনী আলোড়ন বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তুলে ধরা আছে গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে। কোনো সমস্যা হলে বা কোনো বিষয়ে সাজেশন যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। অবশ্যই তোমাদের পাশে রয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশন। দেখো 13 নম্বর প্রশ্ন, ক্ষয়ের শেষ সীমা কাকে বলে? না বহির্জাত প্রক্রিয়াসমূহের সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে উঁচু ও নিচু ভূভাগ একটি সাধারণ তল বা পৃষ্ঠে পরিণত হয়। এই সাধারণ তল বা পৃষ্ঠের ক্ষয়ের শেষ সীমাকে নির্দেশ করে। ভালো করে প্রশ্নগুলি দেখবে, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। রেগোলিথ কি? মোস্ট ইম্পর্টেন্ট, 4টে স্টার রয়েছে। আবহবিকারের ফলে ভূস্তকের উপরিভাগে সৃষ্ট শিলাচূর্ণকে রেগোলিথ বলে। শিলাচূর্ণকে রেগোলিথ বলা হয়। 15 প্রশ্ন, নগ্নি ভবন কাকে বলে? আবহবিকার প্রাপ্ত শিলা বহির্জাত প্রক্রিয়াগুলির দ্বারায় ক্ষয় পেয়ে অপসারিত হয়ে নিচে আদি শিলা ভূপৃষ্ঠে প্রকাশিত হয় বা দৃশ্যমান হয় তাকে নগ্নি ভবন বলে। মানে পুরানো শিলাটি বহির্প্রকাশ পাবে। 16 নম্বর প্রশ্ন, টর কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট, 2টো স্টার। উত্তর, অসংখ্য ফাটল সহ মূলত স্তম্ভের আকারে দাঁড়িয়ে থাকা গ্রানাইট শিলাখণ্ডগুলিকে বলা হয় টর। 14 নম্বর প্রশ্ন, কার্বনেশন ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কি? না উত্তর, চার্নোজেম মৃত্তিকাকে বলা হয়। 18 নম্বর প্রশ্ন, চুনাপাথর এবং বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া কি বলা হবে? না অঙ্গারযোজন বলা হয়। 19 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানে শিলাচূর্ণসমূহ হয়ে সেই স্থানে পড়ে থাকে তাকে কি বলা হবে? না আবহবিকার। মোস্ট ইম্পর্টেন্ট, 3টে স্টার। বিগত 2 বছর পড়েছে এই 19 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, যান্ত্রিক আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয় কি? না রেগোলিথ। 21 নম্বর প্রশ্ন, আবহবিকার কাকে বলে? না আবহাওয়ার বিভিন্ন উপাদান এবং জৈবিক কার্যাবলীর কারণে শিলা নিজ স্থানে চূর্ণ বিচ্ছিন্ন বিয়োজিত হয়ে তাকে আবহবিকার বলা হয়। ভৌমজল অপর নাম কি? উত্তর, উপপৃষ্ঠের জল। 23 নম্বর প্রশ্ন, গিজার হলো এক ধরনের কি? না উষ্ণ প্রস্রবণ। 24 নম্বর প্রশ্ন, ভৌমজলের তলের উপর প্রবেশ শিলা স্তরের মধ্য দিয়ে বাহিত জলকে কি বলা হয়? না ভাদস জল। প্রশ্ন, ভৌমজল স্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর
থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে কি বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট 3টে স্টার, বিগত সালে অনেকবার পড়েছে। না স্থায়ী সম্পৃক্ত স্থল, অবশ্যই উপস্থাপন করা আছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। প্রশ্ন আর্টেজীয় কূপ বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় কোথায়? অস্ট্রেলিয়ায়। 27 প্রশ্ন পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থাকে, এই ধরনের জলকে কি জল বলা হয়? না সহজাত জল বলা হয়। 28 প্রশ্ন ভূস্তর থেকে ফিওটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলা হয়? না ভাদস স্তর বলা হয়। 29 প্রশ্ন না সম্পৃক্ত স্তর কাকে বলা হয়? মৃত্তিকা বা শিলাস্তরের ছিদ্র বা রন্ধ্রগুলি যখন জলে পরিপূর্ণ হয় তখন তাকে সম্পৃক্ত স্তর বলা হয়। অসম্পৃক্ত স্তর উত্তর মৃত্তিকা বা শিলাস্তরের মধ্য দিয়ে জল সহজে নিচে চলে যায়, অর্থাৎ যে স্তরে জল ধরে রাখতে পারে না তাকে অসম্পৃক্ত স্তর বলা হয়। 30 প্রশ্ন অ্যাকুইফার কাকে বলে? উত্তর যে ভূগাঠনিক স্তরের মধ্য দিয়ে জল পরিবাহিত, খরিত ও পরিপূরিত হয় তাকে অ্যাকুইফার বলা হয়। 32 প্রশ্ন অ্যাকুইক্লুইড কি? ভূত্বকের উপরিপৃষ্ঠের অংশে কাদা গঠিত স্তরকে বলা হয় অ্যাকুইক্লুইড। 33 প্রশ্ন গিজার কাকে বলে? উত্তর যে সব প্রস্রবণ দিয়ে ভূগর্ভে সঞ্চিত উষ্ণ জল ও বাষ্প নিয়মিতভাবে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধান অন্তর সশব্দে প্রবল বেগে ফোয়ারার মতো ভূপৃষ্ঠের উপরে উৎক্ষিপ্ত হয় বা বেরিয়ে আসে তাকে গিজার বলা হয় বা উষ্ণ প্রস্রবণ বলা হয়। 4টে স্টার, বিগত সালে অনেকবার পড়েছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে। 29 প্রশ্ন উৎসান্দ জলের উৎস কি? না অগ্ন্যপাতের সময় যখন নির্গমন হয় তখন ম্যাগমার সাথে বিভিন্ন প্রকার খনিজ মিশ্রিত গরম জল ও বেরিয়ে আসে, একে উৎসান্দ জল বলা হয়। 35 প্রশ্ন ভূস্তরের যে শিলাস্তর জল শোষণ ও সরবরাহ অক্ষম তাকে কোন স্তর বলা হয়? না তাকে অপবেশ স্তর বলা হয়। 36 প্রশ্ন অ্যাকুইফার শব্দের অর্থ কি? না অ্যাকুইফার শব্দের অর্থ হলো জলবহনকারী স্তর। 37 প্রশ্ন আর্টেজীয় কূপ কী ধরনের শিলাস্তরে দেখা যায়? উত্তর আর্টেজীয় কূপ সাধারণত ভাঁজযুক্ত শিলাস্তরে অধভঙ্গ দুটি অপবেশ শিলার মাঝে প্রবেশ শিলাস্তর থাকলে সেখানেই দেখা যাবে। 38 প্রশ্ন কৌশিক জল কাকে বলে? মাটির প্রতিটি কোণা বেষ্টনকারী জলকে কৌশিক জল বলা হয়। 39 প্রশ্ন প্রস্রবণ কাকে বলে? উত্তর স্বাভাবিক উদর চাপে ভৌম জলের ভূপৃষ্ঠে নির্গমনকে প্রস্রবণ বলা হয়। 40 প্রশ্ন কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুটি হবে। এগুলি এমসিকিউ রয়েছে, আমি ডাইরেক্ট উত্তর তুলে ধরেছি, তোমরা বুঝতে পেরেছো। অসংখ্য প্রশ্ন রয়েছে প্রথম অধ্যায় থেকে, প্রায় 400 মতন প্রশ্ন রয়েছে, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 80টি প্রশ্ন তুলে ধরেছি। তোমাদের সুবিধার্থে বলে রাখছি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে পিডিএফ লিঙ্ক থাকবে, এছাড়া বিভিন্ন বিষয়ের সাজেশানের প্লেলিস্ট লিঙ্কগুলি থাকবে, অবশ্যই দেখে নেবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো অবশ্যই উত্তরটি হবে অন্ধ উপত্যকা ও কাস্ট টাওয়ার। 41 প্রশ্ন কাস্ট শব্দটির উৎপত্তি দেশ হলো কি? না জার্মান। 42 প্রশ্ন ডলাইন কথার অর্থ কি? না ভূভাগের অবনমন। 43 প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম কাস্ট গুহাটি কি? না ম্যামথ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। অবশ্যই এর মধ্যে থেকে যে প্রশ্নগুলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট তার জন্য পুরো ভিডিওটি দেখো, দেখবে যে প্রশ্নের 4টি করে স্টার বা 3টে স্টার রয়েছে সেগুলি মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় একেবারে উঠে গেছে। তাই ধৈর্য সহকারে এই দীর্ঘায়িত কয়েক মিনিটের ভিডিও অবশ্যই দেখবে। 44 প্রশ্ন চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপ গঠিত হয়? উত্তর হেলিকাটাইট। 45 প্রশ্ন ভারতে একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চলটি কি? না বোরা গুহা। মোস্ট ইম্পর্টেন্ট 2 বছর পড়েছে, মোস্ট ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চলটি হলো বোরা গুহা। 46 প্রশ্ন কাস্ট শব্দটি আক্ষরিক অর্থ কি? না আক্ষরিক অর্থ হলো উত্তর কাস্ট শব্দটি আক্ষরিক অর্থ হলো উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র। 47 প্রশ্ন টেরাসা কি? উত্তর ভূপৃষ্ঠ অদাব্য লৌহযুক্ত সঞ্চিত হয়ে লাল কদ্দমযুক্ত যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে টেরাসা বলা হয়। 48 প্রশ্ন অন্ধ উপত্যকা কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট 2টো স্টার রয়েছে। কাস্ট অঞ্চলে নদী সিংহলের মধ্যে প্রবেশ করলে নদী উপত্যকা সিংহল পর্যন্ত বিস্তৃত হয়ে হঠাৎ শেষ হয়ে যায়, এইরূপ অবস্থানকে অন্ধ উপত্যকা বলা হয়। আবার তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে ভূগোলের যে লং প্রশ্নগুলি পড়ে অর্থাৎ 7 নম্বরে ডাইরেক্ট 7 নম্বর পড়ে না, আমার পূর্বের অধ্যায়ের যে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে যে সাজেশনগুলো তোমরা দেখতে পেয়েছো, লং প্রশ্নের সাজেশনগুলি রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। 5+2 বা 5+1+1 এই যে 1 নাম্বার বা এই যে এখান থেকে এসএকিউগুলো রয়েছে অবশ্যই সেই 5 নাম্বারের সাথে পেয়ে যাবে। তাই তোমাদের দুদিক দিয়ে সুবিধা হবে, এসএকিউ এমসিকিউ এবং
5+2 অর্থাৎ বড় প্রশ্নের সাথে যে প্রশ্নগুলি থাকে 1 নম্বরে বা 2 নম্বর, সেগুলিও আমার এই সাজেশন থেকে পেয়ে যাবে। তাই ধৈর্য সহকারে অবশ্যই এই উচ্চ মাধ্যমিকে যাদের ভূগোল রয়েছে অবশ্যই দেখবে। উপস্থাপন করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে। 49 নম্বর প্রশ্ন, গাইক কি? না চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে দারুণ বা সন্ধিস্থল বরাবর রৈখিক ও দীর্ঘ গর্ত সৃষ্টি হলে তখন তাকে গাইক বলা হয়। 50 নম্বর প্রশ্ন, চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির নাম কি? উত্তর স্ট্যালাকটাইট। 51 নম্বর প্রশ্ন, কাস্ট হ্রদ কাকে বলে? না উত্তর ড্যালাইনে জল সঞ্চিত হলে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কাস্ট হ্রদ বলা হয়। 52 নম্বর প্রশ্ন, সমুদ্র স্থলভাগের সংযোগ স্থলকে কি বলা হয়? উপকূল রেখা বলা হয়। 53 নম্বর প্রশ্ন, জলপৃষ্ঠের সঙ্গে বায়ুর ঘর্ষণে সৃষ্টি হয় কি? না সমুদ্র তরঙ্গ। 54 নম্বর প্রশ্ন, সমুদ্রের সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রের দিকে এগিয়ে যায় এবং অন্য প্রান্ত ভূভাগের সাথে যুক্ত থাকে তখন তাকে কি বলা হয়? উত্তর স্পিট বলা হয়। 55 নম্বর প্রশ্ন, উপকূল ভাগ কাকে বলে? উত্তর ভূগর্ভের পশ্চাতে বিস্তৃত ভূভাগের যে অংশ পর্যন্ত সমুদ্রের প্রভাব থাকে তখন তাকে উপকূল বলা হয়। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্টগুলো আরও রয়েছে, স্টার চিহ্ন অবশ্যই রয়েছে, স্টার চিহ্ন ফলো করে তোমরা পড়ে যাবে। দেখো যেমন 56 নম্বর প্রশ্ন, দুটো স্টার রয়েছে। উপকূল রেখা কাকে বলে? 1 বছর পড়েছে। সমুদ্র স্থলভাগের সংযোগ স্থলকে উপকূল রেখা বলা হয়। 57 নম্বর প্রশ্ন, কোন প্রকার বিনাশকারী সমুদ্র তরঙ্গ উপকূলকে অধিক ক্ষয় করে? অবশ্যই উত্তর হবে উত্তাল সমুদ্র তরঙ্গ বা সোয়াস, অর্থাৎ উত্তাল সমুদ্র তরঙ্গ বা সোয়াস একই। 58 নম্বর প্রশ্ন, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? মোস্ট ইম্পর্টেন্ট, দুটো স্টার রয়েছে। না অনুপ্রস্থ তরঙ্গ সমুদ্রবক্ষে ধাক্কা খেয়ে উলম্বভাবে উঠানামা করার পরিবর্তে তটভূমির সমান্তরালে উপকূলের দিকে প্রবাহিত হলে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। 59 নম্বর প্রশ্ন, পশ্চাৎ তটভূমি কি? উত্তর সম্মুখ তটভূমির অর্ধসীমা থেকে ভিগু তটের দেশ পর্যন্ত বিস্তৃত অঞ্চল পশ্চাৎ তটভূমি নামে পরিচিত। 60 নম্বর প্রশ্ন, সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য? 4টে স্টার, পরীক্ষায় 2 বছর পড়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর সমুদ্র জলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত অংশকে সম্মুখ তটভূমি বলে। অপরপক্ষে সম্মুখ তটভূমির ঊর্ধ্বসীমা থেকে ভিগুর পাদদেশ পর্যন্ত বিস্তৃত অংশকে পশ্চাৎ তটভূমি বলে। 61 নম্বর প্রশ্ন, নরওয়ে ও সুইডেনের উপকূল হলো কি? না ফিওর্ড উপকূল, 1 বছর পড়েছে এটা। 62 নম্বর প্রশ্ন, ফিওর্ডের দেশ বলা হয় কাকে? নরওয়েকে। 63 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, 1 বছর পড়েছে, যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তখন তাকে কি বলা হয়? টম্বলো বলা হয়। 64 নম্বর প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যে সৃষ্ট খিলানের ক্ষয়প্রাপ্ত যে ভূমিরূপটি কেবলমাত্র ভাটার সময় দেখা যায় তাকে কি বলা হয়? স্ট্যাম বলা হয়। নম্বর প্রশ্ন, উপকূলের সাথে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরা সমুদ্র আংশিক নিমজ্জিতের ফলে গঠিত উপকূল রেখাকে কি বলা হবে? ডালমেসিয়ান উপকূল বলা হয়। না লেগুন কাকে বলা হয়? না পুরোদেশীয় বাঁধের পেছনে জল আবদ্ধ হয়ে যে জলাভূমি সৃষ্টি করে তখন তাকে রেগুন বলা হয়। 67 নম্বর প্রশ্ন, কয়াল কাকে বলে? না রেগুনকে কেরালের স্থানীয় ভাষায় কয়াল বলা হয়, কেরালের স্থানীয় ভাষায় কয়াল বলা হয় রেগুনকে। 68 নম্বর প্রশ্ন, ফিওর্ড উপকূল কাকে বলে? মোস্ট ইম্পর্ট্যান্ট, 2 বছর পড়েছে। হিমবাহ অধ্যুষিত উপকূল সমুদ্র জলে নিমজ্জিত হলে তাকে ফিওর্ড উপকূল বলে। উত্থিত উপকূল, না ভূ আলোড়নের ফলে সমুদ্র উপকূল উত্থিত হলে অথবা সমুদ্রবক্ষ বসে গেলে উপকূল ভাগ সমুদ্রতল থেকে উঁচুতে অবস্থান করে এইরূপ উপকূলকে উত্থিত উপকূল বলা হয়, মানে উপরের দিকে উঠে আসবে। 70 নম্বর প্রশ্ন, রিয়া উপকূল বলতে কি বোঝো? না তটরেখা সংলগ্ন নিমজ্জিত নদী উপত্যকা সমন্বিত উপকূল রিয়া উপকূল নামে পরিচিত। তটরেখার সংলগ্ন নিমজ্জিত নদী উপত্যকা, মনে রাখবে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই শেষের প্রশ্নগুলি। 71 নম্বর প্রশ্ন, সমুদ্র বিঘু কাকে বলে? না সমুদ্র ক্ষয়ের ফলে উপকূল প্রান্তে যে খাড়া তল সৃষ্টি হয় তাকে সমুদ্র ভিগু বলা হয়। 72 নম্বর প্রশ্ন, স্টম্বলো কাকে বলে? না কোনো সামুদ্রিক বাঁধ কোনো দ্বীপকে উপকূলের সাথে যুক্ত করলে তাকে স্টম্বলো বলা হয়। রিয়া শব্দের অর্থ কি? রিয়া শব্দের অর্থ হলো নিমজ্জিত নদী উপত্যকার নিমজ্জিত অংশ। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়েছে বিগত বছরগুলিতে। 74 নম্বর প্রশ্ন, জিও কি? না দুর্বল শিলা বরাবর একাধিক ব্লু হোল সৃষ্টি হলে কালক্রমে গুহার ছাদ সম্পূর্ণ ধসে গিয়ে দীর্ঘ ও সংকীর্ণ খাড়ি সৃষ্টি করে তখন তাকে জিও বলা হয়। 75 নম্বর প্রশ্ন, অনুতটীয় পাত কাকে বলে? না উপকূল থেকে দূরে সমুদ্রের অনুতটীয় অংশে গঠিত বালির বাঁধকে অনুতটীয় বাঁধ বলা হয়।
76 নম্বর প্রশ্ন, ভারতে অবস্থিত একটি প্রবাল দ্বীপের নাম কি? না লাক্ষাদ্বীপ। মোস্ট ইম্পর্টেন্ট, যদিও স্টার দেওয়া নেই এই প্রশ্নটি। 77 নম্বর প্রশ্ন, প্রবাল ইটের দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্প উত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীরকে বলা হয় কি? না অ্যাটল। মোস্ট ইম্পর্টেন্ট। 78 নম্বর, দুটো স্টাল প্রবাল প্রাচীর কাকে বলে? উত্তর, মৃত প্রবালের চূন গঠিত কঠিন খোলস বা আবরণগুলি অগভীর সমুদ্রতলে দেশে জমা হতে হতে যখন দীর্ঘ অপস্তর ভূভাগ তৈরি করে তখন তাকে প্রবাল প্রাচীর বলা হয়। 79 নম্বর প্রশ্ন, একেবারে আরেকটি প্রশ্ন রয়েছে, দেখো প্রবাল প্রাচীরে গড়ে ওঠার শর্তগুলি লেখো। না প্রবাল প্রাচীরে গড়ে ওঠা দুটি শর্ত হলো স্বচ্ছ পলিমুক্ত জল, 2 সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মিলন স্থল। অবশ্যই তোমাদের কাছে একটাই অনুরোধ, এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করো। প্রশ্ন তোমরা দেখো 80 নম্বর প্রশ্ন, অঙ্গুরিত আকৃতি বিশিষ্ট প্রবাল প্রাচীর কি নামে পরিচিত? অ্যাটল নামে পরিচিত। অবশ্যই এখানে শেষ করা হলো গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমরা অনেক উপকৃত হয়েছে। আর যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ, ধন্যবাদ।